অনেক সময় আগেকার কথা, যখন মাধবপুর নামের একটা রেলওয়ে স্টেশনে সরিতা নামের একজন চায়ের ঠেলা লাগাতো। তার চা অনেক প্রসিদ্ধ ছিল। যখনই কোনো ট্রেন স্টেশনে এসে থামাতো, সবাই এসে সরিতার ঠেলার আশেপাশে ভিড় করে দিত। আরে দাদা, এখানে এমন ভিড় এমনিতেই লাগেনি। এনার চা না খেয়ে তো এখান থেকে ট্রেনও সরে না। আরে বোন, থামুন, এত প্রশংসা আর করেন না। সেই রেলওয়ে স্টেশনে প্রায়ই মধু নামের একটা মহিলা পাঁপড় বিক্রি করতে আসতো, কিন্তু সে সব সময় সরিতার চায়ের ঠেলার উপরই মনোযোগ দিয়ে থাকত। তার সেই ঠেলার আশেপাশে এত ভিড় দেখে অনেক ঈর্ষা হতো। আমার পাঁপড়গুলো তো কেউ কেনে না, সবাই শুধু চা 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 করে থাকে। কি যে হয়েছে সবাইকে! এই মহিলাটা একদিনের মধ্যেই এত কামাই করে নেয়, যেটা আমি পুরো মাসেও করতে পারি না। আমাকেও এবার অন্য কোনো কাজ করতে হবে, কেননা আমিও একটা চায়ের দোকান খুলে নিই। মধুর এই খেয়ালটা হয়, কিন্তু সে আবার ভাবে যে সরিতার দোকানের সামনে তার চা আবার কে খাবে। তবুও মধু আলাদা করে সরিতার কাছেই নিজের একটা চায়ের দোকান খোলে। সরিতা এটা দেখে হয়রান হয়, কিন্তু তার কোনো তফাৎ হয় না। আরে মধু, তুমি পাঁপড় বিক্রি করা বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, চায়ের দোকানটা কি শুধু তুমিই লাগাতে পারো? অন্য কেউ চায়ের দোকান খুলতে পারে না কি? এমনিতেও আমি অনেক ভালো চা বানাই। আমার তো আগেই চায়ের দোকানই খুলে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার ওই বরের কারণে এতদিন আমি পাঁপড় বিক্রি করছিলাম। আরে, তোমার চায়ের দোকান নিয়ে আমার কোনো কষ্ট নেই। ভালোই হলো, তোমার যা ইচ্ছে করো। এবার সরিতা আর মধু দুজনের দোকান আশেপাশে খুলে যায়। কিছুক্ষণ পরে ওখানে স্টেশনে ট্রেন এসে থামে, আর ট্রেন থেকে লোকেদের ভিড় নামে। ভিড় দেখে মধু অনেক খুশি হয় আর লোকেদেরকে নিজের কাছে ডাকে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, আরে গরম গরম চা খান। এমন চা কোনোদিন খেয়ে থাকেননি। এক চুমুক খেলেই আপনার পুরো ক্লান্তি চলে যাবে। এটা শুধু মধুর দোকানেই পাবেন। সবাই মধুর দোকানের দিকে তাকায়, কিন্তু সবাই সরিতার দোকানেই চলে যায়। এইটা দেখে মধুর অপমান বোধ হয়, আর ও সরিতার উপরে রেগে যায়। আরে, এই পুরো ভিড় সরিতার দোকানেই যাচ্ছে, আমার কাছে তো কেউ আসছে না। তখনই মধুর দোকানে একটা লোক আসে। আরে বোন, এক কাপ চা দিও তো। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। মধু নিজের দোকানে প্রথম গ্রাহক দেখে অনেক খুশি হয় আর তাকে এক কাপ চা বানিয়ে দেয়। লোকটা চা খেয়ে খারাপ একটা মুখ বানায়। ছি ছি ছি, কত বাজে চা! না চা পাতা, না দুধ, না আদা। আরে গরম জল দিয়ে দিয়েছো নাকি? আরে না দাদা, আমি তো ভালো চা বানালাম, আর 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 ওটাতে তো সবকিছু দিয়েছি। লোকটা মধুর কোনো কথা শোনে না, বরং তাকে আবল তাবল বলে চলে যায়। সরিতা আর তার দোকানে দাঁড়ানো সব লোকেরা এটা দেখে হয়রান হয়ে যায় আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। এবার রোজ মধুর সাথে এটাই হয়, তার দোকানে কেউ যায় না, আর যদি কেউ যায় সে তার চা খেয়ে সেটাকে বেকার বলে। এবার যখন মধুর সাথে রোজ এটা হয়, তখন সে সরিতাকে ঘৃণা করতে লাগে। এই সরিতার কারণে আমার লোকসান হচ্ছে, আর কোনো কামাইও হতে পারছে না। পাপড়ের কাজও বন্ধ হয়ে গেল। এবার আবার যদি ওই কাজটা শুরু করব, তো এই সরিতাটা আমার উপরে হাসবে। এবার তো আমাকে চায়ের দোকানকেই চালাতে হবে, আর ওটা করার জন্য আমাকে এই সরিতার দোকানটাকে বন্ধ করতে হবে। কিন্তু এটা আবার হবে কি করে? মধু এই সম্বন্ধে অনেক ভাবে আর অবশেষে একটা উপায় খুঁজে বার করে। কেননা সে সরিতাকে চলমান ট্রেনের সামনে ধাক্কা দিয়ে দেয়। তারপর সে এটাই করে। একদিন যখন সরিতা নিজের দোকানে চা বানাতে থাকে, তখন মধু নিজের কাজ শুরু করে দেয়। যেই সামনে থেকে ট্রেন আসতে থাকে, মধু ওখানে গিয়ে দাঁড়িয়ে যায় আর পিছলে যাওয়ার অ্যাক্টিং করতে লাগে। মধুকে চিৎকার করতে দেখে সরিতা তাকে ট্র্যাকের উপরে বাঁচানোর জন্য আসে। তখনই ট্রেন তাদের অনেক পাশে চলে আসে। ট্রেন যেই তাদের সামনে আসে, মধু উঠে ওখানে দাঁড়িয়ে পড়ে আর সরিতাকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে দেয়। তখনই ট্রেন সরিতার উপর দিয়ে চলে যায় আর তার হাত কেটে মধুর হাতেই রয়ে যায়। মধু ভয় পেয়ে যায় আর সরিতার কাটা হাতটা ওখানেই ফেলে চলে আসে আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর মধু সোজা নিজের ঘরে যায়।
ও রাতে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বারবার তার আভাস হয় যেন সরিতার কাটা হাতটা তার হাতে রয়ে আছে। এইসব কি হচ্ছে আমার সাথে? হে ভগবান, আমার রক্ষা করো। পরের দিন সকালে মধু অনেক দ্বিধায় ওঠে আর রোজকারের মতন গিয়ে নিজের চায়ের দোকান লাগায়। মধু মনোযোগ দিয়ে চায় বানাতে থাকে, কিন্তু তার হঠাৎ এমন আভাস হয় যেন তার পাশের দোকানে কেউ আছে। মধু ঘাবড়িয়ে যখন পাল্টে দেখে তো তার হুঁশ উড়ে যায়। ওখানে সে একটা ডাইনিকে চা বানাতে দেখে। মধু ভয় পেয়ে চিৎকার করে। তখনই ডাইনিটা গায়েব হয়ে যায় আর তার সামনে একটা ট্রেন এসে থামে। আসুন আসুন আসুন, গরম গরম চা খেয়ে নিন, একদম করক, যেটা সবার ক্লান্তি সারিয়ে দেবে। মধু ডাকতে থাকে, তখনই তার চোখের সামনে পাশের দোকান থেকে একটা লম্বা হাত ট্রেনের জানালার দিকে এগিয়ে যায়। হাতে চায়ের কাপ থাকে। মধু যখন দেখতে যায় যে এটা কার হাত, তো ওটা দেখে তার নিজের চোখের উপরে বিশ্বাস হয় না। এইটা তো সেই ডাইনি, এইটা তো সেই হাত যেটা কাল রাতে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হলো মধু, এত হয়রান হচ্ছ কেন? চা খাবে কি? নাও, 1 কাপ চা তুমিও খেয়ে নাও, তোমার সব ক্লান্তি সেরে যাবে। ডাইনি নিজের লম্বা হাত মধুর দিকে বাড়ায় আর তাকেও 1 কাপ চা দিতে থাকে। মধু ওখান থেকে পালাতে লাগে আর পালাতে পালাতে ও রেলওয়ে স্টেশনের বাইরে চলে আসে, কিন্তু সেই লম্বা হাতের ডাইনির চা তার পিছু ছাড়ে না। আমার পিছু ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আরে, এইভাবে কি করে যেতে দেব? তোমাকে তো এই চাটা খেতেই হবে। না না না, আমি এই চা খেতে চাই না। মধু পাগলের মতো পালাতে থাকে আর সোজা নিজের বাড়ি গিয়ে থামে। ও তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ও সোজা নিজের কামরায় গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সারা রাত ও ছটপট করতে থাকে। অবশেষে সকালে তার ঘুম পেয়ে যায়। সকালে আবার সে কারুর আওয়াজ শুনতে পায়। চা। চা শব্দটা শুনে মধুর চোখ খোলে। ও নিজের সামনে 1 কাপ চা দেখতে পায় আর একটা হাত। এতটা দেখেই মধু জোরে সেই কাপে হাত মারে আর পুরো গরম চাটা তার হাতেই এসে পড়ে যায়। মা, এটা কি করলে তুমি? এইসব চাটা কেন ফেলে দিলে? আমার হাত, আমার হাত। এবার এখানে দাঁড়িয়ে বকবক করিস না, আমাকে যেতে দে। মধু তাড়াতাড়ি গিয়ে নিজের হাত ধোয়, কিন্তু ততক্ষণে তার হাতে ফোসকা চলে আসে। তোমার কি হয়েছে মা? তুমি এত আজব আচরণ কেন করছো? আমার মনে হলো সেই হাতটা ওটার আছে। কার মা? সেই ডাইনির, সেই ডাইনির। ডাইনি? কার কথা বলছো তুমি মা? ডাইনি এবার এখানে? তুই চুপ কর, বুঝেছিস? তুই কিছু জানিস না। আমি আসছি, তুই ঘরটা সামলে নিস। মধু অনেক ভয় পেয়ে থাকে, কিন্তু সাহস করে ও নিজের চায়ের দোকান খুলতে যায়। তার পুরো মনোযোগ সরিতার দোকানের উপরেই থাকে। আর তখনই সেই লম্বা হাতের ডাইনির হাতটা এসে মধুর হাত ধরে নেয়। মধু জোরে চিৎকার করে, ডাইনি, ডাইনি, বাঁচাও, বাঁচাও আমাকে। এত চিৎকার শুনে ওখানে অনেকজন চলে আসে। আরে মধু, কি হলো? কেন চিৎকার করছো? কোথায় আছে ডাইনি? বলো তো, কেন তোমার পেছনে লেগে আছে? কিছু তো ব্যাপার হবে। আশেপাশের সবাই লোকেদেরকে মধুর আচরণ ঠিক মনে হয় না। এবার পরের দিন মধু গায়েব হয়ে যায়। সে আবার কোনোদিন নিজের চায়ের দোকান খোলে না। তারপর থেকেই লোকেদের সন্দেহ বিশ্বাসে পাল্টে যায়। তারা সবাই ক্যামেরার রেকর্ডিং বার করায় যেদিন সরিতা মারা গিয়েছিল। রেকর্ডিংয়ে পরিষ্কার দেখা যায় যে এইসব মধুর কর্ম। কিছুদিন পর মধু যখন আবার নিজের চায়ের দোকান লাগাতে আসে, তখন লোকেরা রেগে তার কাছে আসে আর তাকে বলে যে তারা সব জেনে গেছে। মধু এতটা শুনে ওখান থেকে পালিয়ে যায় আর কোনোদিন সেই স্টেশনে ফিরে আসে না। কিন্তু সেই ডাইনির লম্বা হাত তার পিছু কোনোদিন ছাড়ে না। আয় মধু, আয়, একবার আমার হাতের চা খেয়ে নে। না,